गुड मर्निंग सबाइके आमार चैनेले तुम्हादेर सबाइके मोस्ट वेलकाम। और एखन थेके आमि भिडियोटा स्टार्ट करछि, भिडियोटा शेष अब्दि देखो ताहलेई बुझते पारबे। तो এই হচ্ছে সেই রবিবার, যেই রবিবার দিন সকাল থেকে আমার পেটে ব্যথা স্টার্ট হয়েছিল। আর দেখো আমরা এখানে একটা ধাবায় এসে গেছিলাম, কৃষ্ণনগরে একটা সাইডের রাস্তার সাইডের ধাবা। সেখানে রুটি আর ঘুগনি আর একটা মিষ্টি খেয়েছিলাম, সেটাই আমার লাস্ট পেটে খাবার পড়েছিল, সলিড খাবার বলতে গেলে। আর এখানে দেখো আমার বোনের বর আর আমার ছেলে আর আমি মিলে খেতে বসেছি একটা টেবিলে। আর একটা টেবিলে আমার বড়রা ছিল, সব মানে বড়রা বলতে বর আর ওর ভাই ঠাই সব ছিল। তো ওখানে খাওয়া দাওয়ার পরে দেখো কিরম পরিমাণে মুখটা ফুলে গেছিলো। আমি সত্যিই বুঝতে পারছিলাম না যে আমার শরীরে এত বড় রোগ বাসা বাঁধছিল। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে আমি কোন রবিবারের কথা বলছি, এবং ফার্স্ট থেকে দেখলে বুঝতে পারবে না। আমি ডিটেলসটা পরে জানাবো তোমাদের। এখন ওই রবিবারে আমি আনন্দের সহিত মায়াপুর গেছিলাম সেজে গুজে। তো অনেক কিছু প্ল্যানিং ছিল, ভিডিও করব, এনজয় করব, সেই সব কিছুই হয়ে ওঠেনি। তো সন্ধেবেলা বাড়ি ফিরে এসেছি, তার একদিন পরে দেখো এখানে আমি শুয়ে রয়েছি, হাতে আমার সেলাইন। আর কি বলবো, চ্যানেল করা, প্রচুর অসুস্থ আমি। আর এই মানে কি এই জিনিসটা এতটাই ভোগ করছে, এই ব্যথাটা। আমি তখন ব্যথা ঠেলাই সবাইকে বলছি যেন আমার শত্রুরও যেন এই রোগ না হয়। এত কষ্ট হচ্ছিল, মাঝে মাঝে মনে হচ্ছিলো নাই সুইসাইড করি, নাই মানে কি পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিই, এরকম মনে হচ্ছে, এত ব্যথা করছিল। তো দেখো ঘরে সেলাইন একের পর এক রেডি আছে, একের পর এক দেওয়ার জন্যে। তো এখানে আমি সেলাইনটা কেন আমাকে দেওয়া হচ্ছে, আমি জল তেমনভাবে খেতে পাচ্ছিলাম না। জল খেলে আমার পেটে ব্যথা করছিল, তাই জন্য ডাক্তার বললো যে এইভাবে চললে তো ওর শরীরের জল শূন্য হয়ে গেলে আরও পেটে ব্যথা বাড়বে, তাই করে সেলাইন দিতে হবে। তাই জন্য সেলাইনের ব্যবস্থা করা হয়েছিল বাড়িতেই। বলেছিল সবাই হসপিটাল পাঠানোর জন্য, ভর্তি করার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে না, হসপিটাল যে ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্ট বাড়িতেই নিয়ে দেওয়া যাবে ডাক্তারকে বলে। ফালতু হসপিটালে থাকবে ও, একা একা থাকতে পারবেও না, ছেলে বাড়িতে থাকবে, ও ওখানে থাকবে, ওর মনটা বাড়িতেই পড়ে থাকবে, আরও অসুস্থ হয়ে যাবে। তাই জন্য বাড়িতেই রাখো, যা ওষুধপত্র লাগবে বাড়িতেই আমরা সেলাইনের মাধ্যমে দিয়ে দেবো। তাই জন্য বাড়িতেই ছিলাম। আর এখানে দেখো পেস্ট বানিয়েছে একটা খাবারের, ভাত দিয়ে একদম ভাত দিয়ে লবণ দিয়ে ফ্যান দিয়ে একটা পেস্ট বানিয়ে, এটা আমার বোন বানাচ্ছে। বোন সেদিন ছিল, যেহেতু আমরা সব মায়াপুর যাব বলে প্ল্যান করেছিলাম, পরের দিনকেও ও ছিল, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল আর বাড়ি যেতে পারেনি ও। তাই জন্যে বোনের বর দুজনাই ছিল। তো একদিক দিয়ে বাঁচোয়া, যেহেতু ও ছিল বাড়িতে, নাহলে ঘরের কেউই ছিল না। একটা মেয়ে না থাকলে অসুস্থের সময় একটা মেয়ে থাকা দরকার, কেন মেয়েরা এইসব জিনিসগুলো বোঝে যেহেতু। তাই জন্য আমাকে দেখো আমার জন্য খাবার বানাচ্ছে। আর ওই পেস্ট দেখে আমার মানে গায়ের মধ্যে গুলিয়ে উঠছে যে আমি খাবো কী করে। আর আমার মানে মুখে দেওয়ার পরে গলা দিয়ে আর নামছে না খাবারটা। তা ভাবো একটা সুস্থ মানুষ এই খাবার খায় কী করে, মানে সুস্থ মানুষ বলতে কি, একটা বড় হয়ে গেছি, মুখে স্বাদ এসে গেছে মাছ মাংস ডিমের, এখন কি আর এই জিনিসগুলো ভালো লাগে? আর বাচ্চা মানুষদের খাওয়ায় তারা স্বাদ পায়নি, তাই জন্য তারা খেয়ে নেয়। তারাও খেতে চায় না এখনকার দিনের বাচ্চারা ওই পেস্ট। তো আমি এখন এত বড় হয়ে গিয়ে ওই পেস্ট খেতে ইচ্ছে করে, দেখো মুখটার অবস্থা, খেতে ইচ্ছা করছে না। আমি বললাম যে এইটুকু তোকে দিতে বলেছি, তুই এটা এতটা কী কেন এনেছিস তুই? আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবা যে আমার মুখটা কীরকম বেহাল। তো তারপরে তোমাদের ডিটেলসটা বলবো আমার শরীরে কি হয়েছে না হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম। আর তোমরা সবাই জানো যে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিল কয়েকদিন ধরে। বিগত এক মাসের কাছাকাছি আমি খুব পরিমাণে ভুগছিলাম। ভিডিও দিতে পারিনি, একটা পোস্ট করে দিয়েছিলাম একটা কমিউনিটিতে যে আমার শরীরটা খারাপ, আমি কদিন পরে আবার ভিডিও দেব। তো আজকে একটু ভালো লাগছে, ভালো লাগছে বলতে পুরোপুরি সুস্থ তো হইনি, একটু ভালো লাগছে, একটু বসে থাকার মতো ক্ষমতায় এসেছি। তাই জন্য ভিডিও ক্যামেরার সামনে মানে ক্যামেরা অন করে সামনে আসার ক্ষমতাটা পেলাম। তাহলে সারাদিন শুয়ে বসেই কাটছে দিন। আর তোমরা জানো অনেকে বৌদি ব্লগে দেখেছো আমাকে, এখানে আমি বাপের বাড়িতে এসেছি। আসলে কি বলো তো, হঠাৎ করেই তোমরা প্রচুর মানুষে কমেন্ট করছিলে যে দিদি ভাই তুমি আগের থেকে প্রচুর ফুলে যাচ্ছ, মোটা হয়ে যাচ্ছ, ডাক্তার দেখাও, এরম বলেছিলে। আর আমিও নিজে বুঝতে পারছিলাম ক্যামেরার সামনে আসার পরে যে আমার মুখ চোখ খুব ফুলে গেছে, কিন্তু আমার হাত, বডির যে শেপিংটা সেটা সব ঠিকঠাক, শুধু মুখটা ফুলে যাচ্ছিলো। আমিও বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম হয়তো কোনো মানে এমনি হয়তো কোনো সামান্য ব্যাপার, এই জন্য আমি গাফিলতি মানে অতটা গায়ে মাখাইনি ব্যাপারটা। তো হট করেই একদিনকে আমরা মোটামুটি এক মাস আগে রবিবার দেখে আমাদের প্ল্যান হয় যে আমরা মায়াপুর যাব। তার আগে সমস্যা হয়েছিল কি, কদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছিল, তার আগে কয়েকদিন গ্যাসের সমস্যা হচ্ছিল। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো ডাক্তারের কাছে। তো তিনি বলেছিল যে অ্যাসিডের সমস্যার জন্য এটা হয়েছে, আমার অ্যাসিড হয়েছে প্রচুর পরিমাণে, তাই জন্য অ্যাসিডের ওষুধও দিয়েছিল, খেয়েছিলাম। তো যেটা বলছিলাম, অ্যাসিডের ওষুধপত্র খেয়েছি, খাওয়ার পরেও মোটামুটি কোনো কাজ হয়নি।
আমার ঠিক বুকের কাজটা করে মাঝখানটা করে ব্যথা করছিল, আর পিঠের ঠিক মাঝখানটা করে ব্যথা করছিল। তো গ্যাসের মতনই লাগছিল। তো আমি গ্যাসের প্রচুর ওষুধও খাচ্ছিলাম কন্টিনিউ, সকালবেলা রাত্রিবেলা। তারপরে ডাক্তারবাবু দেওয়া অ্যাসিডের ওষুধ খাচ্ছিলাম, টনিক দিয়েছিল অনেকগুলো, সবই খাচ্ছিলাম, কিন্তু ব্যথা আমার না কমছিল না, আর খুবই সমস্যা হচ্ছিল, কিছু খেতে পাচ্ছিলাম না, এইভাবে চলছিল। তারপরে মোটামুটি একদিনকে একটু ভালো লাগছিল, তা আমরা সবাই প্ল্যান করলাম যে রবিবার দেখে, আমি জ্বরও পড়েছিলাম, তোমরা জানো যে জ্বরে প্রচুর মানে আমার প্রচুর টেস্ট করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। তো জ্বরের পরে এই জিনিসটা দেখা দিয়েছে। এবার আমি ভাবলাম তাহলে এক কাজ করি, একটু ঘুরতে যাই, ইচ্ছা হয়েছিল। তো হাজব্যান্ডকে বললাম তাহলে চলো মায়াপুর থেকে ঘুরে আসি। তো ওর বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন বলতে কি আমার বোনের বর সবাই মিলে প্ল্যান করলাম যে আমার মায়াপুর যাবো, নবদ্বীপ একটু ঘুরে আসবো, থাকবো ওখানে একদিন, পরের দিন চলে আসবো সোমবার থেকে। তো সেই বুঝে আমরা বেরিয়েওছি। সেদিনকে ঘুম থেকে ওঠার পর থেকে একটু সমস্যা হচ্ছিলো বুকে আমার, রোববার দিন। তো আমি গ্যাসের ওষুধ প্রতিদিনের মতো সেদিনকেও খেয়েছি, খাওয়ার পরে আমার থেকে সমস্যাটা মেটেনি। তারপরে ওখান থেকে আমি যখন কৃষ্ণনগরে একটা ধাবাতে দাঁড়ালাম, সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে রুটি, ছোলার ডাল, আর কিছু খাইনি। খাওয়ার পরে তাও দেখি ব্যথাটা কমছে না। তা আমার হাজব্যান্ড বললেন যে আমার ব্যথা করেই যাচ্ছে। বলছে তাহলে ঠিক আছে, এখন তো একটা ওষুধ খেয়ে বাড়ি থেকে বেরিয়েছো, আর একটা ওষুধ তাহলে মোটামুটি 1টা নাগাদ খেয়েও দুপুর। এবার যখনই মায়াপুরে আমরা রুম নিয়েছি, রুম নেওয়ার পর আমরা ঢুকেছি, থেকেছি তখন থেকে যে ব্যথা শুরু হয়েছে, সেই ব্যথা আমার সহ্যের বাইরে। আমাকে সবাই বলে আমার প্রচুর ধৈর্য শক্তি, সহ্য শক্তি, আমি প্রচণ্ড মানে অত সহজে ভাঙি না, কি শরীর খারাপ বলো কি কিছু বলো, কিন্তু আমার মতো মানুষকে পুরো একদম বিছনায় ফেলে দিয়েছে। ওখানে যাওয়ার পরে আমার যে কী অবস্থা হয়েছিল সে আমি জানি। সঙ্গে সঙ্গে আমি হাজব্যান্ডকে বললাম যে আমাকে বাড়িতে দিয়ে আসো, আমার দরকার নেই, তোমরা এনজয় করো এখানে। 4 চাকা নিয়ে গেছিলাম, তো আমি বলছিলাম ড্রাইভারকে বলে দাও আমাকে বাড়িতে পৌঁছে দেবে, আমি থাকতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি মেঝের মধ্যে না কুকড়ে বসেছিলাম, এত কষ্ট হচ্ছিল। সারাদিন কিচ্ছু আর খাইনি। ডাক্তার ওখান থেকে আবার সবাই মিলে প্ল্যান করলো যে ওখান থেকে যে সরকারি হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবে, এমার্জেন্সিতে দেখাবে। তো সরকারি হাসপাতালে গেলাম, এমার্জেন্সিতে দেখাতে গেলাম। সেখানে থেকে 2খানা ইঞ্জেকশন দিল গ্যাসের, 2টো হাতে 2খানা ইঞ্জেকশন দিল, আর একটা ওষুধ দিল সিরাপ টাইপের গ্যাস মানে কাটানোর জন্য। ওই 2টো ইঞ্জেকশন দিয়েছে, এমনভাবে দিয়েছে প্রচুর ব্যথা লেগেছে, একদম মানে মায়া দয়া নেই এমনভাবে দিয়েছে ইঞ্জেকশন দুটো। সঙ্গে সঙ্গে ফুলে গেল। তারপরে আবার ওখান থেকে আবার রুমে আসলাম। আসার পরে ওই সিরাপটা খেলাম, ওষুধ খেলাম, কোনো কাজ দিল না। ঠিক 1 ঘন্টা পর থেকে আমি আবার ছটপট করতে শুরু করে দিয়েছি। আমি বাড়িতে আমাকে নিয়ে চলো, আমি সত্যি আর পাচ্ছি না, অন্ততপক্ষে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেলে আর রানাঘাটে কোনো ডাক্তার দেখাতে পারবো। তারপরে এই করতে করতে আমরা কী করলাম, বেরিয়ে আসলাম সন্ধ্যেবেলা 6টার সময় ওখান থেকে। তারপর ডাক্তার দেখাবো, রানাঘাটে ডাক্তার তো পেলাম না সেই সময়টা। তো কী করবো, তখন এমার্জেন্সিতে আবার রানাঘাট আমাদের হসপিটালে গেলাম। সেখানে দেখে বলছে আমরা এই যে ট্রিটমেন্ট করেছে নবদ্বীপ থেকে, এর বেশি ট্রিটমেন্ট আমরাও জানি না, এর বেশি কিছু করতেও পারবো না, আপনি এক কাজ করুন ভর্তি করে দিন পেশেন্টকে। আমি বলছি না, অসম্ভব, আমি ভর্তি হব না, আমার ছেলেকে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না, আমি পারবোই না। আর আমার ছেলে ছোট, আমাকে ছাড়া আমার কিছু চেনে না, আমি আমার ছেলের জন্য আমি পারবো না। তারপরে বলে ওদের ব্যবহারটা এতটাই খারাপ লাগলো, আমি ওখান থেকে টান বেরিয়ে এসেছি। আমার হাজব্যান্ডকে আমি 2 মিনিট টাইমও দিইনি যে আমি বাড়ি যাবো। এই করতে করতে ওই হসপিটালের পাশে আমাদের একটা চেনা ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে গিয়ে ওই দাদাকে বললাম, দাদা আবার 2টো ইঞ্জেকশন দিল হাতের মধ্যে, প্রচুর ওষুধ দিল, বলে এগুলো খেয়ে দেখো। ওখানে বসিয়ে খাইয়ে ওখানে বসিয়ে রাখলো আধা ঘন্টা আমাকে, যে আমি কীরকম থাকি না থাকি। সে কোনোভাবে কোনো কিছু কমছে না, তাও একটু সামান্য কমাতে বাড়ি এসে আসলাম। আসার পরে শুয়েই ছিলাম, সেই যে শুলাম ব্যাস আমি বিছনা পেয়ে গেছি। আর আমার ওঠার কোনো ক্ষমতাই নেই, আমি সারাটা দিন রাত বিছনা পড়ে থাকতাম, এই করে ব্যথায় কাতরাতাম, কান্না করতাম, কী যে করেছে আমি নিজেই জানি। তারপরে একদিন হট করে মনোরমায় গেলাম, গিয়ে টেস্ট করালাম। টেস্টের রিপোর্ট তখন এসে পৌঁছায়নি, বাড়িতে আসলাম। ডাক্তারবাবু বললো তাহলে এক কাজ করুন, ওকে ইমিডিয়েটলি, ও তো জলমল কিছুই খেতে পারছে না, আমার জল খেলেও আমার ওই ব্যথা জায়গায় গিয়ে ব্যথা লাগছিলো, খাবার তো দূরেই থাক। তারপরে আমি মনোরমাতে আমাদের রানাঘাটে যে মনোরমা আছে সেখানে পরীক্ষা করে রিপোর্ট পেয়ে সন্ধ্যেবেলা রিপোর্ট দেবে। তারপর ডাক্তার আসলো, ডাক্তারবাবু দেখে বললো যে কাজ করুন, এরকম অবস্থা, শরীরে ঠিকমতো জলটাও যাচ্ছে না, জলের দরকার, তো এখন ওকে বাড়িতে একটা কাজ সেলাইন দিয়ে দিন। তো বাড়িতে আমাকে সেলাইনের ব্যবস্থাগুলো, তোমরা ভিডিওটা একটা ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তোমাদের দেখাবো আমার কি কন্ডিশন ছিল। তো সেলাইন চললো বাড়িতে, হাতে চ্যানেল করে দিয়ে গেল, ওষুধপত্র সব কিছু চলছিল। তারপরে যখন রিপোর্টটা পেলাম, তারপরে এমসে গেছি, এমসে কল্যাণী এমসে ডাক্তার দেখিয়েছি, সেখান থেকেও বললো যে প্রচুর পরিমাণে গ্যাসের জন্য হচ্ছে এই জিনিসটা। আর 3টে ওষুধ দিয়েছিল, একটা অ্যাসিডের, এই একটা গ্যাস অম্বলের, একটা খালি পেটে, আর একটা বমির ওষুধ দিয়েছে, একটা ব্যথার ওষুধ দিয়েছে, এই দিয়েছিল 3টে ওষুধ। খাওয়ার পরে খেতাম, খাওয়ার পরে কাজ হয়নি, তাও ওই নিয়েই ব্যথা নিয়ে থাকতাম। আর ব্যথা মানে
কাউকে বলে প্রকাশ করতে মনে হয় যেরকম ব্যথা। তো গেল ব্যথা, ওই ঝামেলাটা, ওই সারাদিন পড়ে থাকতাম। তারপরে বাবা বলে তাহলে এক কাজ কর, আমার এখানে চলে আয়, কেননা ছেলেটাকে স্কুলে পাঠানো যাচ্ছে না। আর আমার মা যেরকম, মা পুরো গুছিয়ে গাছিয়ে করতে পারে ছেলের কাজকর্ম, এই জন্য মা বাবা বলে তুই এখানে চলে আয়, ওখানে কি করবি না করবি। আর আমার মানে ওই বাড়িতে ওইভাবে অভ্যস্ত কেউ নাই তো, মানে আমার শাশুড়ি ওরমভাবে পারবে না গুছিয়ে গাছিয়ে করতে, ফালতু বলে লাভ নেই। আর তেমন কেউ মেয়ে আমাদের বাড়িতে নেই যে করে দেওয়ার মতো। তারপরে দেখলাম যে আমার প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না বাড়িতে। তখনই বাবা, আমার হাজব্যান্ড বললো তার কাজ করতাম, বাবা যখন বলছে তাহলে ওই বাড়ি থেকে ঘুরে আসবো, আমি প্রতিদিন তোর সাথে দেখা করে আসবো। এটাই ঠিক হলেছে, আমি বাড়ি চলে আসবো, মানে এখানে চলে আসবো। তো আমাকে এখানে নিয়ে আসা হলো। আর সেলাইন তো চলছিল, বন্ধ হয়ে গেল, আর তো সেলাইন দিলাম না এমস থেকে আসার পরে। তারপরে কি করব, রিপোর্টটা আসলে যখন রিপোর্টটা নিয়ে তখন দেখি ওখানে মানে বলে দিয়েছে আমার প্যানক্রিয়াস হয়ে সমস্যা আছে। প্যানক্রিয়াসটা হচ্ছে আমাদের শরীরে অগ্নাশয়, সেখানে একটু ইনফেকশন হয়েছে। ইনফেকশনটা হওয়ার কারণ কি, আমার মাঝখানে স্কিনের সমস্যা হয়েছিল প্রচুর, 1.5 বছর 2 বছর আগে, আমি যার জন্য চেন্নাই গেছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে। তো সেখান থেকে আমাকে কল্যাণী এমস থেকে ওষুধ দিয়েছিল কিছু, সেই ওষুধগুলো আমি খাওয়ার পরে মানে টানা অনেকদিন খাওয়া হয়ে গেছিলো ওষুধটা, তাই জন্য আমার শরীরের মধ্যে সাইড এফেক্ট দেখা দিয়েছে ওষুধের। এই জন্য আমার এই প্যানক্রিয়াসে ইনফেকশনটা হয়ে গেছে। যত ওরা হয়তো খাদ্যনালী, মানে খাদ্যনালীর মুখে অগ্নাশয়, যে কোনো খাবার ওখান থেকেই সারা শরীরে যায়। তো ওষুধটাও সেরকম, ওষুধটা ওখানে গিয়ে থেকেই তারপরে ও সারা শরীরে ছড়ায়। তাই ওই ওষুধটা এত পরিমাণে খেয়েছি আমি, সেখানে আমার সাইড এফেক্ট হয়ে গেছে। আর ডাক্তারবাবু বললো যে প্যানক্রিয়াস 2 রকম হয়, একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াস, একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াস। আমারটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াস, যেটা সার্ভাইভ করার ক্ষমতা রাখে, মানে সেরে যাবে। আর আমার বাবার আছে হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াস, বাবাকে অপারেশন করতে হয়েছিল যার জন্য। বাবারটা মোটামুটি মানে কমেছে, পুরোপুরি নির্মূল হয়নি। আর মানে ওই প্যানক্রিয়াস নির্মূল হয় না। আমারটা যেহেতু ফার্স্ট স্টেজ অ্যাকিউট প্যানক্রিয়াস, তো আমারটা সেরে যাওয়ার চান্স রয়েছে। তো এখন ফার্স্ট স্টেজ যেহেতু, ট্রিটমেন্টটা মানে শুরু হয়ে গেলে মানে কমে যাওয়ার চান্স থাকবে। তো আমাকে ডাক্তারবাবু, রানাঘাট ডাক্তার আবার একজনকে দেখালাম, দেখার পরে এখন একটু ঠিক আছে। ওষুধপত্র খাওয়ার পরে প্রচুর ওষুধ দিয়েছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম খেতে বলেছে ওষুধ। তারপর আবার টেস্ট করে দেখবে আমার রক্তে যেটা আছে প্যানক্রিয়াসের মাত্রা, মানে প্যানক্রিয়াসটাকে ক্ষতি করে যেই সব ব্লাডের মধ্যে থাকে সেই সব দেখবে ঠিকঠাক পরিমাণে আছে কিনা। যেটা 100-র মধ্যে থাকার কথা সেটা আমার রয়েছে 180, সেটা ঠিকঠাক। লাইপেজ আই থিঙ্ক রক্তের। আর একটা যেটা আছে অ্যামাইলেজটা আমার ওটা 600-র ওপরে রয়েছে, সেটাতেই আমার জন্য ব্যথাটা কমছে না। বিশেষ করে না, আমি এই কদিন ঘুমোতে পারছি না, বিছনায় শুলে না বলেছে পিঠে ব্যথার জন্য উঠিয়ে দিচ্ছে, পেটে ব্যথার জন্য উঠিয়ে দিচ্ছে, পেট আর পিঠে জম্মের ব্যথা, বিষের মতো ব্যথা। আর খাবার বলতে গেলে পেস্ট খাচ্ছি, ডাক্তার বলে দিয়েছে কোনো ভারী খাবার খাওয়া যাবে না। তো মিক্সিতে মা ডাল দিয়ে, ভাত দিয়ে, আলু দিয়ে পেস্ট করে একদম পাতলা করে দিচ্ছে, কখনো গ্লাসে খাচ্ছি, কখনো বাটিতে খাচ্ছি, ওই পেট ভরা নিয়ে কথা। তো এইভাবেই দিন যাচ্ছে আমার। আর সব থেকে কষ্ট হচ্ছে কি বলতো, এই তো হয়ে গেল আমার রোগের কারণ। তোমরা অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই কি হয়েছে। তো আমার এই রোগটা হয়েছে, দেখি 2-3 সপ্তাহ পরে ভগবানের আশীর্বাদে যদি সব ঠিকঠাক হয়ে যায়। আমি আসলে ভগবানকে খুব বিশ্বাস করি, এবার যদি ভগবান সাথে থাকে, যদি ঠিক করে তো ঠিক হয়ে গেলাম, নাহলে তো গেলাম, আর কি করবো। এটাই হচ্ছে রোগ। আর বিশেষ করে শুয়ে বসে থাকতে না একদম ইচ্ছা করছে না। আর আমি মোটাও হয়ে যাচ্ছিলাম, ডাক্তারবাবু বললো ওই ওষুধের সাইড এফেক্টের জন্য আমি মোটা হয়ে যাচ্ছিলাম। তা ওই ওষুধ বন্ধ করে দিয়েছি, আর খাচ্ছি না। আর সব থেকে যেটা বলছিলাম, সব থেকে বেশি কষ্টকর কি বলতো, ছেলেটা ছোট তো, ছেলেটা আমার প্রচুর ন্যাওটা, দিন নেই রাত নেই সেরকম ম্যা করতে থাকে। এইবার ছেলেটাকে কোলে নিতে পারছি না, ছেলেটা কোনো কাজ করতে পারছি না। তারপরে ধরো ছেলেটাকে রেডি করাতে পারছি না, টিফিন ঠিক মতো বানিয়ে দিতে পারছি না। তারপরে ছেলেটা রাত্রেবেলা বলে না, দুপুরবেলা রাত্রেবেলা যখনই শোই আমাকে জড়িয়ে ধরে শোই। এবার যখন জড়াতে যাচ্ছে আমার তো পিঠে আর পেটে ব্যথা, আমি ঠিক মতো মানে আমার কারো টাচ পছন্দ হচ্ছে না। ওইটুকু বাচ্চা মানুষ আমার গায়ে যখন টাচ করছে না, আমার বিরক্তি লাগছে ব্যথার জন্যে। আমি বলছি বাবু সরে যা না, বাবা আমার শরীরটা খারাপ, ব্যথা লাগছে, ভালো লাগছে না। তখন আমার ছেলে বলছে কি, ও মামা তুমি আমার সাথে এরকম কেন করছো, তুমি আমাকে ভালোবাসো না আগের মতো। এইসব কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে, যে মনে হচ্ছে কবে সুস্থ হবো, কবে ভালো হবো। যারা মা তারা বোঝে এই ফিলিংসটা কতটা কষ্টের। সব জানি আমাকে সুস্থ হতে হবে আমার ছেলের জন্য, এটা আমি জানি। তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে ব্যাস
ব্যথাকেও ব্যথা বলে তখন মনে হবে না, যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ছেলেটা যেন কাছে থাকে, আর কিছু লাগবে না। ঠাকুর কাছে, ঠাকুর আমি তো কোনো পাপ করিনি, তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে ছেলের সাথে আবার আগের মতো সব কিছু ঠিকঠাক হয়ে যায়। ওখানে সুখের সামনে দেখছি, ধরতে পারছি না, কোলে নিতে পারছি না, ভালো লাগছে না। তো যাই হোক, কতদিন হয়ে গেল স্কুলে দিয়ে আসতে পারছি না, স্কুলে বাবা মানে মা দিয়ে আসে স্কুলে, আর বাবা গিয়ে নিয়ে আসছে, চোখের সামনে দেখছি, ঠিক মতো কোনো কাজ করতে পারছি না। ওর কাজ না করতে পারাতে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি, কেননা ওর প্রতিটা লাইফস্টাইলটা না নিজের হাতে করে গোছানো। তো কি খাবে, কি নেবে, কীভাবে কী স্নান করাবো, কীভাবে স্কুলে পাঠাবো, সব নিজে আমি শিডিউল, আমি কাউকে কোনো দায়িত্ব দিই না। এবার এগুলো পারছি না করতে, আরও বেশি কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু মাঝখানে বলেছিল কি এমসের, তাহলে আপনার যদি ব্যথা না কমে এমার্জেন্সিতে এসে বলবেন, আমরা ভর্তি করে দেবো আপনাকে 2-3 দিনের জন্য। আমি বলছি ডাক্তারবাবু আমি ভর্তি হতে পারবো না, আমার বাচ্চা একদম ছোট। বলেছিল না না, যখন বাড়াবাড়ি হয় তখন ভর্তি হতো, আপনাকে হতেই হবে, কিচ্ছু করা নেই। মনটাকে আমি শক্ত করেছিলাম, ডাক্তারবাবু যদি বলে তা ভর্তি হয়ে যাবো। বাবাও বলছিল যে ছেলে নিয়ে চিন্তা করে চিন্তা নেই, আমরা আছি, ঠিকঠাকভাবে ম্যানেজ করে নেবো, ভর্তি হলে হয়ে যা, এরকম বলেছিল। তা ভর্তি হতে হয়নি আমার, যেহেতু অতটা বাড়াবাড়ি অবস্থা কিছু হয়নি, তাই জন্য ভর্তি হতে হয়নি, একদিক দিয়ে ভালো। যাই হোক, ছেলে এখন পড়তে গেছে, মা পড়তে দিয়ে আসতে গেছে। এই জন্য এখন ফাঁকা ঘর ছিল বলে একটু ভিডিওটা করে নিলাম। এই আর এখানে ভিডিওটা আমি শেষ করছি। তা তোমরা কেউ চিন্তা করো না, আমি আবার সুস্থ হয়ে গেলে আবার ব্লগ নিয়ে আসবো, ততদিন একটু ওয়েট করো, একটুখানি আমার পাশে থেকো, এটাই দাবি আমার। তো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বড়রা আমার প্রণাম নিও, আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিও। বাই।